Redmi 13C এটা হচ্ছে Redmi কোম্পানির লো বাজেট ক্যাটাগরির একটি ডিভাইস। সম্প্রতি আমরা কিন্তু 10ই নভেম্বর এই ফোনটি লঞ্চ হতে দেখতে পেয়েছি। বাংলাদেশে এই ফোনটি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এবং আনঅফিশিয়ালভাবে এই ফোনটি কিন্তু অ্যাভেলেবেল আমরা দেখতে পাচ্ছি। এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটিকে খেয়াল করলে আমরা কিন্তু প্রিমিয়াম ডিজাইন এখানে খেয়াল করছি, অর্থাৎ 12 সিট থেকে কিন্তু খুব ভালো ডিজাইন আমরা এখানে খেয়াল করছি। ফোনটির ব্যাক সাইড দিয়ে খেয়াল করলে আমরা বক্সি ডিজাইন দেখতে পাবো এবং এখানে যে ফিনিশিংটা দেখতে পাচ্ছি অবশ্যই এটা কিন্তু প্লাস্টিক বডি আমরা দেখছি, তবে ফিনিশিংটা কিন্তু কিছুটা ম্যাট ফিনিশিং এর মতো এবং ফ্রন্টে আমরা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেখতে পাচ্ছি। ব্যাক সাইডে আমরা যে ক্যামেরা বাম দুটি দেখতে পাচ্ছি সেটা কিন্তু অন্য ফোন থেকে কিছুটা ইউনিক আমরা ফোনটিতে দেখছি। তো যাদের কার্ভ শেপের ফোন পছন্দ নয় তাদের কিন্তু এই ফোনটি অবশ্যই পছন্দ হবে। এই ফোনটির র্যাম রমের দিকে খেয়াল করলে আমরা লো বাজেটের ফোনটি দেখতে পাচ্ছি, তারপরেও এখানে কিন্তু আমরা 4GB 6GB এবং 8GB র্যাম ভেরিয়েন্ট আমরা খেয়াল করবো এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলতে গেলে 128GB এবং 256GB আমরা খেয়াল করবো। এখানে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে আমরা লো ভেরিয়েন্টে যদি নিই সেখানে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে 128GB পর্যন্ত পাবো, তো যেটা খুবই একটা ভালো দিক এই ফোনটির ক্ষেত্রে আমি খেয়াল করছি। ফোনটির বক্স কন্টেন্টের দিকে খেয়াল করলে আমরা বক্সটিতে একটি অরেঞ্জ কালারের কিন্তু একটি বক্স দেখতে পাচ্ছি। প্রথমে আমরা আকর্ষণীয় Redmi 13C ফোনটি দেখতে পাবো। ফোনটি আমরা সাইডে রেখে দিলে তারপরে কিন্তু হোয়াইট আরও একটি বক্স দেখতে পাবো যেখানে আমরা কিন্তু সাধারণ জিনিসগুলো পেয়ে থাকি। তারপরে আমরা নিচের দিকে খেয়াল করব একটি কেবল যেটা টাইপ A টু টাইপ C পোর্ট হিসেবে আমরা দেখতে পাবো এবং এরপরে একটি 10 ওয়াটের অ্যাডাপ্টার কিন্তু ফোনটিতে দেওয়া রয়েছে। এবং এই সাদা বক্সটি থেকে খেয়াল করে প্রথমে আমরা বাইরের দিকে সিম এজেক্টর টুল দেখতে পাবো এবং এখানে কিছু গাইডলাইন পেপার কিন্তু দেওয়া রয়েছে। এবং বন্ধুরা এখানে কিন্তু একটি জিনিস আমরা মিসিং খেয়াল করছি, সেটা হচ্ছে একটি কেস। আমরা কিন্তু লো বাজেট হলেও একটি কেস অবশ্যই আশা করতে পারি। এখানে কিন্তু অ্যাটলিস্ট একটা ট্রান্সপারেন্ট কেসও কিন্তু দেওয়া হয়নি, তো অবশ্যই একটি ট্রান্সপারেন্ট কেস কিন্তু আমরা ফোনটিতে দেখতে পাচ্ছি। এবার আসা যাক ফোনটির ক্যামেরার দিকে। আমরা ফোনটির ব্যাক প্যানেলে 3টি ক্যামেরা শুটার দেখতে পাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং অন্য দুটি ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের QVG একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে আমরা 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো। এক্ষেত্রে আমরা যে মেইন ক্যামেরার সেন্সরটি রয়েছে সেখান থেকে আমরা ডে লাইটে কিন্তু যথেষ্ট ভালো ছবি আমরা দেখতে পাবো, যেমনটা আপনারা এই স্যাম্পলে দেখতে পাচ্ছেন। তো হ্যাঁ, এখানে কিন্তু খুব ভালো ডিটেলস আমরা খেয়াল করছি এবং এখানে রেডি টু আপলোড বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যায় এমন কিন্তু আমরা ছবি ফোনটি থেকে পেয়ে যাব। তবে হ্যাঁ বন্ধুরা, আমরা যদি রাতের বেলায় ছবি তুলি বা লো লাইটে ছবি তুলি সেখানে কিন্তু অবশ্যই আমরা কিছু নয়েজ এখানে খেয়াল করবো। তবে অবশ্যই যদি এই ফোনটি থেকে ভালো ছবি তুলতে হয় তবে লাইটের ভালো কম্বিনেশন অবশ্যই হতে হবে এবং ভিডিওগ্রাফিতে কিন্তু অবশ্যই আমাদের নিরাশ করবে। বিশেষ করে আমরা যখন হাঁটা অবস্থায় অথবা দৌড়ানো অবস্থায় ভিডিও করব তখন কিন্তু আমরা এখানে কোনো স্টেবল ভিডিও কিন্তু পাবো না, কারণ এখানে EIS বা OIS এর কোনোটাই কিন্তু সাপোর্ট নেই। তো এখানে আপনি যদি ভিডিও পারফরমেন্স ভালো পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কোনো স্ট্যান্ডার্ড রেখে এখান থেকে ভিডিও শুট করতে হবে। তাছাড়া ফোনটির ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালো আমরা খেয়াল করছি এবং ম্যাক্রো ক্যামেরার থেকেও আমরা মোটামুটি ভালো কিন্তু ম্যাক্রো ছবি তুলতে পারছি, যেটা একটি ভালো দিক। অর্থাৎ মিড বাজেট ফোনগুলোতে আমরা যেরকম দেখতে পাই এই ফোনটি থেকেও কিন্তু আমরা 2 মেগাপিক্সেল ক্যামেরা থেকে সেরকমই ছবি আমরা পাচ্ছি। তবে VGA ক্যামেরাটি আসলে 3টি ক্যামেরা হলে একটু হাইলাইট করা যায়, তো সেই কারণেই কিন্তু আমরা এই 3টি ক্যামেরা ফোনটি দেখতে পাচ্ছি। তবে QVG ক্যামেরা থেকে আপনি খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না। ফোনটির পারফরমেন্সের কথায় আসলে আমরা সেই পুরোনো চিপসেটটি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে MediaTek Helio G85 12nm এর একটি 4G চিপসেট। হ্যাঁ বন্ধুরা, এটা যথেষ্ট পুরনো একটি চিপসেট এবং আমরা এই চিপসেটটি আসলে লো বাজেট ফোনে দেখে আসছি। তবে এই ফোনটি যখন 2-3 বছর আগে আমরা দেখতে পেয়েছিলাম, অর্থাৎ G85 এর সাথে এসেছে, তখন কিন্তু ফোনগুলোর দাম প্রায় 20,000 এর উপরে ছিল। তো তার প্রেক্ষিতে এখানে আমরা পারফরমেন্স তো একই পাচ্ছি, অর্থাৎ ভালো পারফরমেন্স পাবো। বিশেষ করে গেমিং পারফরমেন্সের কথা বললে আমরা মিডিয়াম টু লো গ্রাফিক্সে খুব ভালো গেম পেলে কিন্তু ফোনটি থেকে করতে পারবো। এখানে ফ্রেম ড্রপ বা ওভারহিট আমরা খেয়াল করবো না। তবে হ্যাঁ, 2-3 ঘন্টা যদি ফোনটি থেকে আমরা গেম প্লে করি তাহলে আমরা কিন্তু হিটের একটু আমরা আভাস অবশ্যই পাবো। এবং এই ফোনটির ক্ষেত্রে আরেকটি ভালো বিষয় হচ্ছে ফোনটি আমরা MIUI 14 এর সাথে পাচ্ছি এবং যেটা রান করবে Android 13 এর সাথে, যেটা খুবই একটি ভালো বিষয়। আসলে লো বাজেট হওয়ার সত্ত্বেও আমরা লেটেস্ট MIUI এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন দুটোই কিন্তু পাচ্ছি। তবে হ্যাঁ, কত বছরে এদের আপডেট থাকে সেটাই হচ্ছে আসল বিষয়। তবে ব্লোটার হিসেবে আমরা কি ফোনটিতে অনেক ব্লোটার দেখতে পাবো, অনেক না কিছু ব্লোটার আমরা দেখতে পাবো, যেটা আমরা অনায়াসে আনইনস্টল করতে পারবো, যেটা আমাদের একটা মাথা ব্যথার কারণ হবে না। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.74 ইঞ্চি এর 90 হার্টজ রিফ্রেশ রেটের IPS LCD ডিসপ্লে। এখানে আমরা লো বাজেট ক্যাটাগরি ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি, এখানে ভালো পারফরমেন্সের মতো এরকম কিছুই আমরা দেখছি না। এক্ষেত্রে আমরা কিন্তু ইউনোস ডিসপ্লে দেখতে পাবো। এখানে যদি 500 ডিসপ্লে হতো অবশ্যই খুবই ভালো হতো। তো এখানে আমরা ইউনোস ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে বলে থাকি। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু একটি ডাইনামিক বার আমরা দেখতে পাচ্ছি, যেমনটা আমরা 10-11 হাজার ফোনেও দেখতে পাই, সেটা আপগ্রেড করে এই ফোনে দিচ্ছে, যেটা আসলে ভালো বিষয়।
একটু এনহান্স করে তোলে বা একটু বেটার ফিল করায় এই ডিসপ্লের ক্ষেত্রে। তো এরকমটা আমরা দেখছি। এখানে এফএইচডি ডিসপ্লে হতে পারতো, কিন্তু না, আমরা এখানে পাচ্ছি এইচডি প্লাস ডিসপ্লে এবং 600 নিটস পিক ব্রাইটনেস কিন্তু আমরা ফোনটিতে খেয়াল করছি। তবে ডাইরেক্ট সানলাইটে কিছুটা প্রবলেম অবশ্যই কিন্তু আমাদেরকে দিবে। এবং মাল্টিমিডিয়ার কথা বললে এইচডি প্লাস অবশ্যই আমরা দেখছি এখানে এইচডি প্লাসের সাথে কম্পেয়ার করা যায় না, কিন্তু এর সত্ত্বেও আমরা মোটামুটি কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু ফোনটি থেকে দেখছি। অর্থাৎ এই ফোনটি থেকে ভিডিও ওয়াচিং খুবই ভালো আমরা খেয়াল করবো, অর্থাৎ লো বাজেট হিসেবে খুব ভালো পারফরমেন্স কিন্তু আমাদেরকে দিচ্ছে। এবং এখানে রয়েছে মনো স্পিকার, তাতেও আমরা কিন্তু লাউড স্পিকার ফোনটি থেকে খেয়াল করবো। তো মাল্টিমিডিয়া পারফরমেন্স ওভারঅল কিন্তু ভালো আমরা খেয়াল করবো এই ফোনটি থেকে। ফোনটির চার্জিংয়ের দিকে আসলে আমরা 18 ওয়াটের চার্জিং সিস্টেম এটা সাপোর্ট করে এমনটা খেয়াল করবো। তবে হ্যাঁ, এখানে বক্সের ভিতর কিন্তু আমরা 10 ওয়াটের অ্যাডাপ্টার দেখতে পাবো, যেটা আসলে নিরাশ করার মতো একটি বিষয়। এবং ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি, যেটা ডে টু ডে লাইফে মিডিয়াম ব্যবহারে কিন্তু আমাদের 1.5 দিনের মতো কিন্তু চলে যাবে। এবং একটানা ব্যবহার করলে 6-7 ঘন্টা কিন্তু এই ব্যাটারিটি থেকে আমাদের অনায়াসে কেটে যাবে। সেন্সরের কথা বলতে গেলে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি এবং ফেস আনলক ফোনটিতে কিন্তু দেওয়া রয়েছে। এবং এই ফোনটির যে কানেক্টিভিটি, সেখানে আমরা ডুয়াল ব্যান্ড ওয়াইফাই পাচ্ছি, এখানে 4G সাপোর্ট রয়েছে এবং এখানে কিন্তু ব্লুটুথ 5.3 রয়েছে, যেটা আসলেই ভালো বিষয়। এনএফসি রয়েছে কান্ট্রি ভেদে, এখানে আমরা এনএফসি ফোনটিতে খেয়াল করবো। ওটিজির সাপোর্ট রয়েছে। তো ওভারঅল সবকিছুই কিন্তু ফোনটিতে রয়েছে। এবার আমরা ফোনটির নেগেটিভিটি যে জিনিসগুলো দেখছি তা হলো এখানে আমরা মানে বক্সের ভিতরে কিন্তু কোনো কাভার দেখছি না, যেটা অবশ্যই নিরাশ করার মতো একটি বিষয়। আসলে কাভার ছাড়া কিন্তু ফোনটি ব্যবহার করলে আসলে এর সেফটি কিন্তু কমে যায়। তো সেক্ষেত্রে একটি প্রাইমারি কাভার অবশ্যই দেওয়া উচিত ছিল এবং কালারফুল হিসেবে যে যার মতো কিনে নিত, তো একটি কাভার কিন্তু অবশ্যই দেওয়া উচিত ছিল। এবং এখানে যে অ্যাডাপ্টারটি দেওয়া রয়েছে 18 ওয়াট সাপোর্ট করে কিন্তু 10 ওয়াট দিয়ে দিচ্ছে এবং প্রাইসও কিন্তু একেবারে কম রাখছে না। তো এখানে 18 ওয়াটেরই কিন্তু একটি অ্যাডাপ্টার দেওয়া উচিত ছিল, যেখান থেকে খুব ফাস্ট চার্জ করা সম্ভব হতো। এবং এখানে যেহেতু এক্সটার্নাল মেমোরি ব্যবহার করা যেতে পারে এবং 128 জিবি কিন্তু আমরা যেটা বেস ভেরিয়েন্ট সেক্ষেত্রে পাচ্ছি। তো ওভারঅল একটি কম্প্যাক্ট ফোন আমরা দেখছি। তবে হ্যাঁ, এটা আমার কাছে অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি ডিভাইস মনে হচ্ছে না বাংলাদেশ দাম অনুযায়ী। এখানে আমরা বাংলাদেশ মার্কেটে যেটা 4128 সেটা কিন্তু 15,000-এর কাছাকাছি পাচ্ছি, অর্থাৎ 14,999 বা 15,000 এরকম দামে দেখছি। এবং যেটা 8,256 রয়েছে সেটার দাম তো প্রায় 17,000 বা তারও বেশি পড়ে যাবে। তো এক্ষেত্রে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যেটা এখানে বেস ভেরিয়েন্ট রয়েছে সেটা যদি 12,500 থেকে 13,000-এর মধ্যে দাম হতো তাহলে কিন্তু অবশ্যই ভালো হতো, যেহেতু কোম্পানি আমাদের এইচডি প্লাস ডিসপ্লে দিচ্ছে এবং 10 ওয়াটের অ্যাডাপ্টার দিচ্ছে, তারপরে কেস দিচ্ছে না। সেক্ষেত্রে 13,000 দাম হলে এটা ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে মনে করতাম। তবে হ্যাঁ, আসলে লো বাজেট ফোনের দিকে কিন্তু রেডমি একটি ভরসার জায়গায় তৈরি করে ফেলেছে। আসলে রেডমির যে লো বাজেটের ফোনগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের একটি কম্প্যাক্ট পারফরমেন্স দিয়ে থাকে, অর্থাৎ ওভারঅল সব মিলিয়ে একটি ভালো পারফরমেন্স দিয়ে থাকে। তবে হ্যাঁ, আমরা সেই ভালো পারফরমেন্সের কথা বিবেচনা করলে তারা একটু দাম সেই হিসেবে কিন্তু এটা এখানে ধরেছে, এমনটা আমার কাছে মনে হচ্ছে। এখানে 500 ডিসপ্লে দেয়নি, যেখান থেকে তারা একটু দাম বাড়িয়ে দেবে। তো ওভারঅলের দিকে খেয়াল করলে 13,000 হলে ভালো হতো। তবে হ্যাঁ, 15,000-এ এই ফোনটি আমাদের নিরাশ করবে না, অর্থাৎ যে হতাশ করার মতো একটি বিষয় আপডেটের ক্ষেত্রে হোক বা এখানে পারফরমেন্সের ক্ষেত্রে হোক, সেখানে আমাদের কিন্তু একেবারে হতাশ করবে না। তো এই ফোনটি 15,000 টাকায় দৈনন্দিন ব্যবহারের জন্য বা নিজের ব্যবহারের জন্য এই ফোনটি অবশ্যই কেনা যেতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে এই ফোনটি সম্পর্কে খুঁটিনাটি বিষয় আপনাদের জানানোর চেষ্টা করেছি। আশা করি আমি সকল তথ্য উপস্থাপন করতে পেরেছি। যদি কোনো তথ্য মিস করে থাকি অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যারা নতুন রয়েছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।